আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকা, সহকর্মী, সহযোদ্ধা ভাই ও বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ কৃপায় ভালো আছেন। শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরগাহে আলিশানে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রাসঙ্গিক বিষয় নিয়ে অনেকদিন পরে আজকে লাইভে আসার সুযোগ করে দিয়েছেন। আমি শুরুতেই সকলের প্রতি সবিনয়ে অনুরোধ রাখব, যারা ইতিমধ্যেই আমাদের এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পেজটি ফলো করেছেন, লাইক করেছেন, তাদেরকে অ্যাডমিনের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ ও সালাম। যারা এখন পর্যন্ত লাইক ফলো করেননি, তাদেরকে লাইক ফলো করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। সেই সাথে সকল শিক্ষকদের অবগতির জন্য লাইভটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ করছি। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে শুরুতেই আমি অনুদানবিহীনদের প্রসঙ্গে কিছু কথা বলতে যাচ্ছি। তা হলো, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শুরু লগ্ন থেকে এ পর্যন্ত আমাদের আঞ্চলিক ভাষায় বলে যত খড়কুটা অথবা যত ধরনের কষ্ট, সময়, শ্রম, অর্থ এগুলো ব্যয় করে যারা আন্দোলনকে সামনে ত্বরান্বিত করে এসেছে এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার দাবি দেওয়া নিয়ে অল টাইম মাঠে ছিল, সর্বত্র এবং সর্বাগ্রে যদি কারো নাম আসে, তারা হবে অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। সেই সাথে আমাদের অনুদানভুক্ত প্রতিষ্ঠানের কিছু সংখ্যক শিক্ষক ভাইয়েরা আমাদের সাথে ছিলেন, বাকি অধিকাংশের অনুপস্থিতি বেশি। অত্যন্ত দুঃখজনক হলেও বাস্তব সত্য হলো এটা যে 40 বছর বঞ্চিত থাকার পরেও সর্বপ্রথম অনুদানভুক্ত যারা, তাদেরকেই গভর্নমেন্ট এমপিওর আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সাথে আমার অনুদানবিহীন শিক্ষকরা কিন্তু চূড়ান্ত পর্যায়ের হতাশার ভিতরে নিমজ্জিত রয়েছে। তো এই হতাশা কত দূর, এই হতাশার শেষ কোথায়, এ ধরনের প্রশ্ন প্রতিনিয়ত যেভাবে মানসিকভাবে কুড়ে কুড়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে, সেই সাথে অনুদানবিহীন শিক্ষকদের ভিতরে কিন্তু এক অস্থিরতা কাজ করতেছে। দেখা যায় যে অনুদানভুক্ত হলেও বাস্তব সত্য এটা, অনেক অনুদানভুক্ত প্রতিষ্ঠান আছে যাদের থেকে অনুদানবিহীন প্রতিষ্ঠানের জমির থেকে শুরু করে নিয়ে অল এভরিথিং অনেক অনেক বেশি ভালো এবং সুন্দর। শিক্ষার্থী বলেন, অবকাঠামো বলেন, জমি সংক্রান্ত বিষয়ে বলেন, তহবিল বলেন, সব দিক থেকেই অসংখ্য অনুদানবিহীন প্রতিষ্ঠান আছে। যোগ্যতা থাকার পরেও আমলাতান্ত্রিক জটিলতা এবং বিভিন্ন আইনি জটিলতার মধ্য দিয়া এই সকল যোগ্য প্রতিষ্ঠানগুলোকেও কিন্তু বঞ্চিত করে আসছে। তো এই বঞ্চিত আমরা আর কতদিন থাকব? আমি শুরুতেই জানিয়ে রাখতে চাই যে সকল অনুদানবিহীন শিক্ষকদের আল্লাহ চাহে তো আপনার আগামী 2 মাস কিংবা কম বেশি, অর্থাৎ অক্টোবরের শুরু বা মাঝের দিকে পুনরায় কিন্তু এমপিও আবেদনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে এবং অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু সময় দিবে। এটা আমরা আলোচনার মধ্য দিয়ে যতটুকু জানতে পেরেছি, কিন্তু আমরা চাচ্ছি সিদ্ধান্তটা আরও আগে আসুক। এর জন্য যদি আবারও আমাদেরকে অনুদানবিহীনদেরকে নিয়ে মাঠে নামতে হয়, তো সেই মাঠে যারা নামবে তাদের প্রথম সারিতে যদি একজন দাঁড়ায়, আমি আজকে এই লাইভের মধ্য দিয়ে ওয়াদাবদ্ধ হচ্ছি সেই প্রথম সারিতে একজন থাকলে আমি আছি ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত একটা প্রতিষ্ঠানও বেতন ভাতার থেকে বাইরে থাকবে, সেই প্রতিষ্ঠানের দাবি দেওয়া নিয়ে মাঠে কথা বলার জন্য আমি সদা সর্বদা
প্রস্তুত রয়েছি এবং অচিরেই পরামর্শ সাপেক্ষে আমরা অনুদানবিহীনদের জন্য যদি প্রয়োজন হয় আমরা আলোচনা সাপেক্ষে আন্দোলন হোক কিংবা সভা সমাবেশ হোক আমরা কিন্তু সেই পদক্ষেপে যাব। তবে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন, শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরসমূহের সাথে বিশেষ করে যে সকল কর্মকর্তা রয়েছেন, যাদের ছত্রছায়ায় বা যাদের অধীনে আমরা পরিচালিত হচ্ছি, আমি লাইভের মধ্য দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে আমরা চাই আমাদের যেন আর মাঠে নামতে না হয়, বিশেষ করে অনুদানবিহীন শিক্ষকদেরকে যেন আর মাঠে নামতে না হয়। যদি মাঠে নামার কারণে কোনো ধরনের অস্থিতিশীলতা অথবা বর্তমান সরকারের কোনো ধরনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এর দায়ভার কিন্তু আপনারা যারা আমাদের নিয়ন্ত্রণ করছেন, আমাদের পরিচালনার দায়িত্বে রয়েছেন এবং যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে জুনের ভিতরে আমাদের সকল কার্যক্রম সম্পন্ন করবেন, তারাই কিন্তু দায়ী থাকবেন। সাধুবাদ জানাচ্ছি প্রথমত যে দীর্ঘ 40 বছর পরে হলেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নিয়ে বর্তমান সরকারের নির্দেশে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে, এজন্য মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে কিছু আলোচনা এবং সমালোচনাও করতে চাই। যাকে দীর্ঘ 40 বছর ধরে বঞ্চিত করে রাখা হয়েছে, এখন সুযোগ সুবিধা প্রদান করতে গিয়ে এখনই যদি শর্ত আরোপ করা হয়, তো এটা একটা আত্মঘাতী সিদ্ধান্তের শামিল বলে মনে করছি। হাত পা বেঁধে যদি নদীর ভিতরে ফেলে দিয়ে বলা হয় যে সাঁতার কেটে উঠে আসো, এটা তোমার শর্ত, যদি উঠে আসতে পারো তাহলে তোমাকে বাঁচিয়ে রাখা হবে, আর যদি উঠে আসতে না পারো তাহলে তোমাকে মেরে ফেলা হবে, এটা যেমন আত্মঘাতী এক সিদ্ধান্ত। দীর্ঘ 40 বছর বেতন ভাতার থেকে বঞ্চিত রেখে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যেই সময়ে বঞ্চিত হওয়ার কারণে বেওয়ারিশ লাশের ন্যায় হয়ে গেছে, এই বেওয়ারিশ লাশকে রাষ্ট্রীয়ভাবে কাফন দাফনের ব্যবস্থা যেমন করা হয় নিজ উদ্যোগে, তদ্রূপ 40 বছর বেতন ভাতা বঞ্চিত ইবতেদায়ী প্রতিষ্ঠানগুলো প্রায় বেওয়ারিশ লাশের মতন বা তার সমপর্যায়ে পৌঁছে গেছে। তো এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির আওতায় আনার জন্য যে ধরনের শর্ত আরোপ করা হচ্ছে, কিছু কিছু শর্তের সাথে সহমত পোষণ করছি, বিশেষ করে জমি সংক্রান্ত যে শর্তগুলো। কিন্তু এর বাইরে যে সকল শর্তগুলো আছে তাদেরকে বিনা শর্তে আমি মনে করি সুযোগ দেওয়া উচিত। উপবৃত্তির ক্ষেত্রে এক চূড়ান্ত পর্যায়ের বৈষম্য তৈরি হয়েছে। আজকে আপনারা দেখেছেন যে উপবৃত্তির আবেদনের জন্য কিন্তু একটি তালিকা ইতিমধ্যেই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এখানে আমরা 800+ প্রতিষ্ঠানের একটি তালিকা দেখেছি, যেখানে অনুদানভুক্ত প্রতিষ্ঠানগুলো কিন্তু এই প্রথম ধাপে তাদের তালিকা প্রকাশ হয়নি। এ ব্যাপারে অনেকেই সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তাদেরকে মুঠোফোনে তাদের সাথে আলাপ করলে আশানুপাতিক কোনো জবাব কিন্তু তাদের থেকে মিলেনি। যেগুলো বাদ পড়েছে সেগুলোও হবে। তো হবে যে প্রতিষ্ঠানগুলো, আমি যদি ধরে নিই প্রথমত অনুদানমুক্ত প্রতিষ্ঠানগুলো হবে, সেক্ষেত্রে যে প্রতিষ্ঠানগুলো উপবৃত্তির আওতায় যাচ্ছে নিশ্চয় উপবৃত্তি শিক্ষার্থী বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। কিন্তু অনুদানভুক্ত যেই প্রতিষ্ঠানগুলো, অনুদানবিহীনদের কথা তো বাদই থাকলো, অনুদানভুক্ত যেই প্রতিষ্ঠানগুলো আপনার এই যে উপবৃত্তির আওতায় প্রথম ধাপে যাচ্ছে না বা প্রথম ধাপে যদি না থাকে, তাহলে এই প্রতিষ্ঠানকে যদি আপনি শর্ত পূরণ করতে বলেন এবং সেই শর্ত পূরণের ক্ষেত্রে যদি শিক্ষার্থীর শর্ত পূরণ এই বিষয়টিও যদি সামিল থাকে, তাহলে এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত বলে আমি মনে করছি। তার কারণ হলো, একদিকে 40 বছর শিক্ষক এবং প্রতিষ্ঠান সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, অন্যদিকে এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদেরকেও উপবৃত্তি থেকে এই বিভিন্ন আইনি জটিলতা দেখিয়ে যে বঞ্চিত করে রাখা হচ্ছে। এখন এদেরকে যদি আপনি শিক্ষার্থী শর্ত পূরণ করতে বলেন, কোশ্চিনকালেও এই সকল প্রতিষ্ঠান কিন্তু শিক্ষার্থীর যে কাম্য সংখ্যক শিক্ষার্থী এটা কিন্তু পূরণ করতে পারবে না। তো এবার যদি অনুদানবিহীনদের কথা বলি, তাহলে তাদের ক্ষেত্রে তো আরো বেশি জটিলতা। তো সেই জায়গাটার থেকে আমি বলবো যে উপবৃত্তি সকল প্রতিষ্ঠান, সে অনুদানভুক্ত হোক কিংবা অনুদানবিহীন হোক, যদি শিক্ষার্থী থাকে সকল প্রতিষ্ঠান যেন উপবৃত্তির আওতায় আনা হয় এবং অচিরেই যেন এই সিদ্ধান্ত নেওয়া হয়। আর যদি তা না করা হয়, তাহলে এই সকল প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে নিয়ে আমরা মাঠে নামতে আবারও বাধ্য হব।
আমরা চাই না যে মাঠে নামি এবং আমাদের যারা কর্মকর্তা রয়েছেন, যাদের অধীনে আমরা পরিচালিত হচ্ছি, তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক, এটা আমরা চাই না। সুতরাং আজকের লাইভের মাধ্যমে এই বার্তাটাই দিব যে অনুদানভুক্ত হোক এবং অনুদানবিহীন হোক, যদি শিক্ষার্থী থাকে তাহলে যেন তাদেরকে উপবৃত্তির আওতায় আনা হয়। হাজারো নজির আছে যে 3 জন শিক্ষার্থী অথচ 10 জন শিক্ষক, 3 জন শিক্ষার্থী 6 জন শিক্ষক, এরকম অসংখ্য প্রাইমারি রয়েছে। জমি নাই অথচ বেতনভুক্ত হয়েছে, জাতীয়করণের সকল ধরনের সুযোগ সুবিধা তারা পাচ্ছে। তো প্রাইমারির ক্ষেত্রে যদি এটা জায়েজ হয়ে থাকে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ক্ষেত্রে এটা নাজায়েজ কেন, অবৈধ কেন? এটা আজকে সকল শিক্ষকদের মনে এই প্রশ্ন বিরাজমান। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এ ধরনের জটিলতা এগুলোকে উঠিয়ে দিয়ে যাতে করে সকল ধরনের সুযোগ সুবিধা এটা গ্রহণে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জন্য যেন সহজলভ্য হয়, সেই আঙ্গিকে কাজ করার জন্য সকলের সবিনয় অনুরোধ রাখছি। আর লাইভটি যারা দেখছেন এবং লাইভে অনেকের অনেক ধরনের প্রশ্ন এবং মতামত রয়েছে, তো সেগুলো পর্যায়ক্রমে ইনশাল্লাহ কমেন্টস দেখে দেখে আমি আপনাদেরকে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই সাথে জানিয়ে রাখছি যে অনুদানভুক্ত যে সকল প্রতিষ্ঠান আবেদন করেছে সকল প্রতিষ্ঠানই ইনশাআল্লাহ বিশেষ বিবেচনায় এমপিও ঘোষণা হবে ইনশাআল্লাহ। তবে যাদের শর্ত পূরণ নাই তাদের জন্য নির্দিষ্ট একটি সময়সীমা দেওয়া হবে। সেই সময়সীমার মধ্যে সকল শর্ত পূরণ করে, যেগুলো অপূর্ণ আছে সেগুলোকে পূরণ করে সংশ্লিষ্ট দপ্তরে নির্দেশনা মোতাবেক তথ্যগুলি সাবমিট করতে হবে। যদি সাবমিট করতে না পারেন নির্দিষ্ট সময়ের পরে অটোমেটিক আবার এমপিও বন্ধ হয়ে যাবে। আর অনুদানবিহীন যে সকল প্রতিষ্ঠানগুলো আছে তাদের বিষয়েও আমরা ইতিমধ্যে কথা বলে যতটুকু জানতে পেরেছি, আগামী 2 মাস কিংবা কম বেশি এর মধ্যেই আমরা আশা করছি যে অক্টোবরের শুরুর দিকেই তাদের জন্য কিন্তু আবেদন উন্মুক্ত করে দেওয়া হবে। সেক্ষেত্রে নবায়ন, জমি সংক্রান্ত জটিলতা, মিউটেশন অর্থাৎ নামজারি, খাজনা খারিজ যেগুলো আছে অসমাপ্ত আছে, এগুলো যেন আমরা ঠিক করে নিই সে আশা করছি এবং সেই পরামর্শ দিচ্ছি। সেই সাথে অবকাঠামো যার যেমন আছে, যতটুকুন আছে, সে অবকাঠামোকে আরেকটু উন্নতি করে আমরা যেন পাঠদান কার্যক্রমকে চালু রাখি এবং সকলের প্রত্যেকটি কাজে আমরা যেন সংঘবদ্ধভাবে উপজেলা থেকে শুরু করে নিয়ে আমাদের ঢাকা পর্যন্ত সংঘবদ্ধভাবে করার চেষ্টা করি, তাতে করে হয়রানির শিকার কম হতে হবে। তো পরিশেষে সকলকে লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ রেখে এবং সকল শিক্ষকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি শেষ করছি। সেই সাথে অনুদানবিহীন সংগঠনের নেতা বিশেষ করে কাজী মুখলেসুর রহমান সাহেব এবং বশিরুল্লাহ আতাহারি ভাই তার পক্ষ থেকে এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন, চলমান আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, সদস্য সচিব সহ যারা আছে, সকলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও সালাম জানিয়ে সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।